বৃন্দ খুব মূল্যবান আলোচনা করেছেন, বাস্তব আলোচনা। আমার এখানে আলোচনা করে আমি শুরু করতে পারি কিন্তু শেষ করতে পারবো না। এবং মওলানা ভাসানীর জীবন, মওলানা ভাসানীর আদর্শ সারা পৃথিবীতে, বিশেষত ভারতীয় উপমহাদেশে মওলানা ভাসানী একজনই ছিলেন যিনি সাধারণ মানুষের বন্ধু ছিলেন, যিনি নিজে ব্যক্তিগত নিজের জীবনে সব সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি সাধারণ মানুষ হিসাবেই ছিলেন, যিনি কোনো শহরে, এমনকি জেলা শহরে, থানা উপজেলায় কোথাও তিনি কোনো বসবাস করেন নাই। এত বড় নেতা, যাকে আমরা আমাদের জীবনে বলছি, আমরা যখন ছাত্র, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার 188 কোটি মানুষের নেতা, তিনি কোনোদিন শহরে বসবাস করেন নাই। এই ভারতীয় উপমহাদেশে একজন চেয়ারম্যানও দেখাইতে পারবেন না কোথাও যে তার শহরে বাসা বাড়ি নেই। একমাত্র লোক যিনি আজীবন গ্রামে ছিলেন, গ্রামের থেকে রাজনীতি করেছেন, এবং সর্বশেষ তিনি টাঙ্গাইলে উপকণ্ঠে, টাঙ্গাইল শহর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে সন্তোষের বসত বাড়ি থেকে তিনি সারা পাকিস্তানের রাজনীতি, সারা ভারতের রাজনীতি তিনি নিয়ন্ত্রণ করেছেন। তারা গেছেন সেখানে, নেতারা গেছেন সেখানে, মওলানা ভাসানীর বাড়িতে মওলানা ভাসানী কোথাও। এবং আমি কথা আমি প্রথমেই বলছি যে বলে কোনো এগুলো শেষ করা যাবে। আপনারা জানেন এবং বিশেষ করে আজকে জেনে রাখেন যে মওলানা ভাসানী সারা জীবনে কখনো পান্তাভাত এবং পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া নাস্তা করেন নাই। অন্য কোনো কিছু দিয়ে, কোনো পরোটা দিয়ে, কোনো খোলা পিঠা দিয়ে, কোনো মাংস দিয়ে তিনি কোনোদিন নাস্তা করেন নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পান্তাভাত, পেঁয়াজ এবং কাঁচামরিচ খেয়ে তিনি জীবন কাটিয়েছেন। আমি 4 বার আমার জীবনের সৌভাগ্য হয়েছিল মওলানা ভাসানীর বাড়িতে যাওয়া, এবং 2 বার গেছি পাকিস্তান আমলে, 1968 সালে একবার, 1969 সালে একবার, এবং বাংলাদেশ হওয়ার পরে 1973 সালে একবার, এবং 1976 সালে একবার, মোট 4 বার। আমি একটা কথাই আপনাদেরকে উদাহরণ দিব যে মওলানা ভাসানী থাকতেন কিসের উপর, এটা না গেলে না বললে আমার কথা আপনাদের কাছে এখন গপ্প মনে হবে। সারা জীবন মাটি দিয়ে চৌকি, মানে খাট, আমরা যে খাট বানাই সেই খাট মাটি দিয়ে বানানো। সেই খাটের উপর ওগলা ফেলেননি আপনারা, সেই খাটের উপর ওগলা, মাটির খাটের উপর ওগলা, তার উপরে খেতা, বিছনা নয়। এটা তার সারা জীবন, 1 দিন নয়। এটা আপনি এই দেশে একটা লোক, নেতা খেতা যা আছে, মন্ত্রী, শিক্ষিত অশিক্ষিত মানুষ, সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে এই জাতীয় কোন লোকের অস্তিত্ব কেউ দেখাতে পারবে না। অতীতও দেখাতে পারবে না, ভবিষ্যতেও দেখাতে পারবে না। আপনি মওলানা ভাসানী, আমার কথা লম্বা হয়ে যাবে, বলবো না। আমি শুধু আমার একটা স্মৃতি কথা বলে বক্তব্য শেষ করে দিব। আমি 1969 সালে, আমি তখন কলেজের 6 বর্ষের ছাত্র, মওলানা ভাসানী ফেনী আসছিলেন, এবং আমাদের নেতা, মওলানা ভাসানীর দলের নেতা মরহুম সিরাজুল হক মজুমদার ডল কোম্পানি, ডাক্তার তোফাজ্জল হোসেন তাকিয়াবাড়ি, তারপরে আমাদের ইন্দু মিয়া, আমাদের কাজী মেজবাউদ্দিন, আমাদের নেতা আব্দুল ওদুদ মিয়া, আজকে সকলেই প্রয়াত, কেউ নাই। এরা সহ ছাত্র হিসেবে আমি এদের পিছনে ডুলা দেখতে গেছিলাম আর কি। আর এই ডুলা ধরতে দেখতে শেষ পর্যন্ত 10 বার, এই রাতের কথা বললাম, এরা সহ 10-12 জন লোক ফেনীর চেম্বারে ঢুকছি। আমার ঠিক মনে পড়তেছে না বিরাটিয়া সমস্যা না কি সমস্যা, ছাগলনাইয়া পরশুরামের কৃষকদের। মওলানা ভাসানীকে নেতারা বললেন যে আপনি একটু এসডিও সাহেবকে বলেন যে বলিলাম যে গভর্নমেন্টের কাছে এই ব্যাপারে একটা রিপোর্ট দিই। 10টা কি 11টা তখন সেখানে গেলাম। আমি অন্যান্যদের মধ্যে আমরা কি গুরুত্ব, আমাদেরকে চিনে বাকি পিছনে যাই দেখি, কিন্তু মনোযোগ দিয়ে মওলানা ভাসানী আর এইগুলোর কথাবার্তা শুনতেছি। এইগুলো ছিল কি পাঞ্জাবি, আমার এখন নাম মনে পড়তেছে না। আমার এটা মনে পড়তেছে মওলানা ভাসানী তাকে উর্দুতে বলতেছে তোমারা মোকাম কেয়া হয়, তোমার নাম কেয়া হয়। তো হে কি নাম বলতেছে আমার এখন মনে পড়ে না। বলতেছে যে তার নাম বললো, আমার বাপের নাম বললো, বাড়ি বললো যে ডারা ইসমাইল খান। ডারা ইসমাইল খানের নাম শুনছেন,
পাঞ্জাবে মাওলানা ভাসানীর কথা মনে হইতেছে যে আমরা যে সোনাগাজী দল্লা বলি, ফুলগাজী পরশুরাম বলি, এরকম একটা গ্রাম মানে সব চিনে। এবং এই যুগে সে বলতেছে, আরে আমি তো তোমাদের ঘরে গেছি, আমি তোমাদের ঘরে তো খাইছি, তোমার মনে হয় আমি অন্য সময়, তুমি তখন বয়স কত? তখন তার বয়স এই যুগ বলতেছে, যে সময়ের কথা বলতেছে এই যুগ বয়স তখন 14 বছর। এবং বলতেছে তার বাপ বন্ধু তার পার্টি করতো, মাওলানা ভাসানী পার্টি করতো, ন্যাপ করতো। আপনি এবার বুঝেন কোথায় ডারা ইসমাইল খানের কাজ ছেলে ফেনীর এই যুগ তার ঘরে যে ভাত খাইতেছে এটা বলতেছে। এবং এই যুগ তো মানে নিচের দিকে তাকায় দিয়েছে, উঠে যাইতেছে, মানে সম্মান করে দাঁড়িয়ে যাইতেছে, বলছে না বসে বসে। এখন এই যুগে বলতেছে, আমি আমার এই কথা বুঝতে শেষ করে দেব, উর্দুতে বলতেছে, বুঝতেছি আমরা সেই উর্দু তো আমরা কিছু কিছু বলতে না পারলেও, বলতেছে যে তোমার মতো যারা এই জিও আছে, যারা ডিসি আছে, যারা সরকারি অফিসার আছে, এরা সব ঘুষ খায়, গু খায়। উর্দুতে বলছে ঘু খায়, ঘুষ না গু খায়। তুমি খাইও না, তুমি তো ভদ্রলোকের ছেলে। আর তুমি মোনায়েম খানের মানো কি জন্য? এই বেটা তো তোমার অর্ধেক লেখাপড়া জানে নাকি, বটতলার উকিল, তুমি তার কথা অনেক তো চাকরি করে, তার সে শুধু কল্লা লাগতেছে। তারপরে কথা শেষ। এবং সেখানে এই বহুত কিছু খাওয়াইতে চাই না, শুধু 1 কাপ লাল চা আর একটা মেরি বিস্কুট তখনকার আমরা খাইছে, এই ছাড়া আর কিছু খাইও নাই। পরে সেখান থেকে যাইয়া বাবুদের মনে আছে কিনা আমি জানি না, ডাক বাংলাতে আমরা মিটিংয়ে গেছি, বাচ্চ মিয়ার, আমাদের যে নুরুল ইসলাম বাচ্চ মিয়ার, হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে এই ফেনীতে তার আমার সাথে দেখা সেই স্মৃতি আজকেও মনে পড়তেছে। এবং এই নেতা মনে রাখিয়েন যে আসামে তাকে ব্রিটিশ আমলে তারা জমিদাররা যে কৃষকদের উপর অত্যাচার করত, সেটার বিরুদ্ধে তিনি আন্দোলন করতেন বলে তৎকালীন ময়মনসিংহ জেলা এবং পাবনা জেলা ডিস্ট্রিক্ট কালেক্টর গভর্নরের নির্দেশে, বাংলার গভর্নরের নির্দেশে তাকে বহিষ্কার করে দেওয়ার তখনকার একটা আইন ছিল, এই ডিস্ট্রিক্ট থেকে বহিষ্কার। একটা আইন ছিল যে কোন লোককে ডিস্ট্রিক্ট কালেক্টর না ডিসি এক্সপেল করতে পারে। এক্সপেল মানে এই জেলা তুমি আর থাকতে পারবে না। তার কর্মস্থল ছিল পাবনা এবং ময়মনসিংহ, সেই 2 জেলার সেই জমিদাররা ডিসিতে ধরছে কৃষকদের উপর অত্যাচার করা, মানবাগুলোর প্রতিবাদ করে, এই জন্য তার জীবনের শুরু সেখানে। তো তাকে পাবনা এবং ময়মনসিংহ এই 2 জেলা থেকে বহিষ্কার করার পরে তিনি বাধ্য হইয়া গেছেন আসামে যাইয়া তিনি আসামে তখন এই হিন্দু জমিদারদের অত্যাচারে আমাদের পাবনা ময়মনসিংহ ওই সমস্ত অঞ্চলে বহু দরিদ্র একেবারে নিম্ন প্রান্তের কৃষকেরা আসামে যাইয়া সেখানে জঙ্গল কাটি, সরকারি জায়গায় জঙ্গল কাটি পরিষ্কার করে সেখানে থাকত। তাদেরকে ব্রিটিশ গভর্নমেন্ট, এই তাও সে বদমাশ জমিদারদের উস্কানিতে ব্রিটিশ গভর্নমেন্ট কি করে, তারা 1 মাস ধরেন কৃষকেরা জঙ্গল কাটি জমি করলো, তো জমি করার ফলে তারা ব্রিটিশ গভর্নমেন্ট আসি বলেছেন ওই জায়গাটা বাদ দিয়া বলেছেন না, এই একটা লাইন টানি দিয়ে, একটা দড়ি দিয়া রশি দিয়া লাইন টানি খুঁটা গাড়ি বাঁধিতে, আপনি এদিকে আর থাকতে পারবেন না, কৃষকরা আর এদিকে থাকতে পারবেন, এই লাইনের এদিকে আর থাকতে পারবেন না। লাইনটা কি আমরা যেটা পরিষ্কার করি সেটাকে লাইন করে দিই 1 বছর পরে 2 বছর পরে। এই লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন করে তিনি প্রথম উপমহাদেশের রাজনীতিতে তিনি প্রতিষ্ঠা পাইছেন, লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন। এখন এটা MA ক্লাসে পড়াইও এটা কারোর বোঝানো যাবে না। এবং হ্যাঁ, লাইন প্রথা কি, লাইন প্রথা কার জন্য আন্দোলন, কিসের আন্দোলন? এই সারা জীবন এই এখন যে সাধারণ মানুষ আছে, আমরা যেরকম এই সাধারণ মানুষ নিয়ে মিটিং করতেছি, মাওলানা ভাসানী এই সাধারণ মানুষ আছে, আসামে কিও সে একই সাধারণ মানুষ। এই লাইন প্রথা কি, সেখানে তো নেতারা যায়ও না, অন্য যে নেতারা আছে তারা এই জঙ্গলে যাইতেও যায় না, সেখানে সাপ বেলবন মাওলানা ভাসানী সেখানে ছিলেন এবং এগুলো করছে। এবং সেখানে আসাম, কথাটা একটু লম্বা হয়ে যাবে, তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন। 1947 সালে যখন ভারত বিভক্ত, পাকিস্তান, তখন মুসলিম লীগের শেষ গভর্নমেন্ট, আসামের শেষ গভর্নমেন্ট ছিল মুসলিম লীগ সরকার।
এবং সেই মুসলিম লীগের সভাপতি ছিল মৌলানা ভাসানী, সরকারি আসাম অ্যাসেম্বলির মেম্বার, এমপি, আসামের এমপি 47 সালে যখন দেশভাগ হয়। এবং সাদুল্লাহ নামে এক মুসলমান জমিদার আসামের, সে হলো মুখ্যমন্ত্রী। বুঝেন কি আমি জানি না। তো মুখ্যমন্ত্রী 47 সালে 14 আগস্টে যখন দেশভাগ হয়, মুখ্যমন্ত্রীদের সাংবাদিকেরা জিজ্ঞাসা করতে ওই সাদুল্লাহকে যে মৌলানা ভাসানী সহ অন্যান্য নেতারা, শহীদ সরওয়ার্দী বা অন্যান্য নেতারা তো সব ভারত থেকে পাকিস্তানে চলে যেতেছে, আপনি যাবেন না? কেন আমি যাব? সাদুল্লাহ বলতেছে যে আমি যাব না। কেন যাবেন না? সেখানে মৌলানা ভাসানী যাচ্ছে। মৌলানা ভাসানী যে পাকিস্তানে যাইতেছে, সে পাকিস্তান 10 বছরও টিকবে। আমি সেখানে যাবো না, কারণ পাকিস্তান টিকবে না। মৌলানা ভাসানী যাইতেছে যখন, সে যাবে না। মানে মৌলানা ভাসানী যাবে মানে পাকিস্তান থাকবে না। সেই মৌলানা ভাসানী, সাদুল্লাহর কথাই ঠিক। সেই মৌলানা ভাসানী, আমি সরকার শেষ করে বলছি, সেই মৌলানা ভাসানী 1957 সালে আওয়ামী লীগ এই সরওয়ার্দী এবং শেখ মুজিবুর সরকার ফরম করার পরে তারা বাংলাদেশের স্বায়ত্ত শাসন দিতেছিল না। তার বিরুদ্ধে আন্দোলন করে তিনি বলতেছেন, তোমরা পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর দিয়ে অত্যাচার করতেছ, আমি তোমাদেরকে বলতেছি এটা চলতে থাকলে আসসালামু আলাইকুম। এই প্রথম বাংলার স্বাধীনতার কথা তিনি বলছেন। এই আসসালামু আলাইকুম শব্দটা 57 সালে সরওয়ার্দী এবং শেখ মুজিবের বিরুদ্ধে বলছে, পাকিস্তানের অন্য জিন্নার বিরুদ্ধে না। তারা যখন পাকিস্তানের পক্ষে, এখন তারা অনেকেই তো বলে যে তারা স্বাধীনতার নাকি স্বপ্ন দেখছে। এই স্বাধীনতার স্বপ্ন দেখা মৌলানা ভাসানী 25শে মার্চের কাল রাত্রে 71-এ ঢাকায় ক্র্যাকডাউনের পরে পাক বাহিনী 28শে মার্চে সন্তোষ গিয়া, টাঙ্গাইলে সন্তোষ গিয়া মৌলানা ভাসানীর বাড়িতে আগুন লাগাইছে। সেই আগুন লাগানোর পরে তিনি সন্তোষ থেকে বিন্নাফর গ্রাম পার হইয়া যমুনা নদীতে নামিয়া নৌকায় করে তিনি আসাম গেছেন। এবং আসামে গিয়ে আসাম থেকে ইন্দিরা গান্ধীর কাছে খবর গেছে মৌলানা ভাসানী আসাম আসছে। ইন্দিরা গান্ধী তাকে গুয়াহাটি থেকে বিমান যোগে দিল্লি নিয়ে আসছেন। দিল্লি নিয়ে তিনি তাকে আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন এবং সরকারি বাসভবন দিয়েছেন, সরকারি বাসভবন, সরকারি কোয়ার্টার দিয়েছেন দিল্লিতে। এবং প্রবাসী বাংলাদেশ সরকার তাজউদ্দিনের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি। তার বক্তৃতা, বিবৃতি তখন ভারতীয় টেলিভিশন সারা দুনিয়াতে প্রচার করছে যে মৌলানা ভাসানী স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি। আর এখন আওয়ামী লীগের জুচ্চোরেরা বলে যে তারাই স্বাধীনতার মানে মৌলানা ভাসানী কিচ্ছু না। এই অত্যাচারীদের পতন হয়েছে। আজকে 17ই নভেম্বর এই অত্যাচারীদের ফাঁসি হয়েছে। আমি মৌলানা ভাসানীর মৃত্যু দিবসে সবকিছু নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সভাও শেষ করছি। এখন মিলাদ হবে।